Okay, student. Today I will discuss about the classification of world's agricultural system after Whittlesey. আমরা আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে হুইটেলসির ওয়ার্ল্ড এগ্রিকালচার ক্লাসিফিকেশনের উপর। Whittlesey considered both physical and non-physical variables to classify world agriculture region. হুইটেলসি কি করেছে, ওয়ার্ল্ড যে এগ্রিকালচার রিজিয়ন গুলো রয়েছে সেই ওয়ার্ল্ড এগ্রিকালচার রিজিয়ন গুলোকে ফিজিক্যাল এবং নন ফিজিক্যাল ভেরিয়েবলস এর উপর ডিপেন্ড করে টোটাল 12টি রিজিয়নে ভাগ করেছে। এখন এই ফিজিক্যাল এবং নন ফিজিক্যাল কোন বিষয়গুলো, কোন এগ্রিকালচার রিজিয়ন যখন সে ভাগ করেছিল তখন এই ফিজিক্যাল এবং নন ফিজিক্যাল যে ভেরিয়েবল গুলো সে কনসিডার করেছিল, সেই ভেরিয়েবল গুলো রয়েছে। ফিজিক্যাল ভেরিয়েবল গুলো আমরা জানি, যেমন সয়েল হতে পারে, ক্লাইমেট হতে পারে, এগুলো হচ্ছে ফিজিক্যাল ভেরিয়েবলস। আর নন ফিজিক্যাল ভেরিয়েবলস কোনগুলো, যেমন ফার্ম মেকানাইজেশন হতে পারে, সয়েল, তারপরে ফার্টিলাইজার হতে পারে, অথবা লেবার হতে পারে, এগুলো হচ্ছে নন ফিজিক্যাল ভেরিয়েবল। এবার সবার আগে জানা দরকার রেজিয়নটা কি। রেজিয়ন বলতে বোঝায় কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার যদি তার হোমোজেনিটি থাকে, অর্থাৎ যদি একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন যদি কোনো এলাকার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তখন সেই এলাকাটাকে রেজিয়ন বলা হয়ে থাকে। এখন এগ্রিকালচার রেজিয়ন যখন ডিভাইড করা হয়েছিল তখন এই যে ফিজিক্যাল এবং নন ফিজিক্যাল যে ভেরিয়েবলস গুলো রয়েছে তার উপর বেস্ড করে যদি আমি সারা পৃথিবীর উপরে যে ক্লাসিফিকেশন করা হয়েছে সেটা যদি ভাগ করা যায় তাহলে কিন্তু অনেকগুলো শ্রেণীবিভাগ চলে আসবে। আমরা যদি উদাহরণ দিয়ে দেখি যে ভারতের যদি সয়েল টাইপ দেখি তাহলে ভারতের টোটাল মেজর 6-7 রকমের সয়েল টাইপ দেখা যায়, এবং এরকম করে ওয়ার্ল্ডের সয়েল টাইপ অনুসারে যদি ভাগ করা হয় তাহলে কিন্তু অনেক ভাগে ভাগ করতে হতো। কিন্তু হুইটেলসি কি করেছিল, কতগুলো বেস ধরে তার যে ক্লাসিফিকেশনটা সেই ক্লাসিফিকেশনটা তিনি করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1936 খ্রিস্টাব্দে তিনি তার এই কনসেপ্টটি জনসম্মুখে নিয়ে আসেন। পরবর্তীকালে 1962 এবং 1965 খ্রিস্টাব্দে থমসন এবং ফ্রেয়ার, এই দুজন সায়েন্টিস্ট তথা জিওগ্রাফার, তিনি কি করেছিলেন, তার যে হুইটেলসির যে ক্লাসিফিকেশনটা ছিল সেই ক্লাসিফিকেশনটিকে কি করেছিল, রিডিফাইন করেছিল। এবার দি ফলোইং 5 বেসিক ভেরিয়েবলস আর টেকেন ফর এগ্রিকালচার রিজিয়ন। হুইটেলসি যে 5টা ভেরিয়েবলস, সেই ভেরিয়েবল গুলো কি কি? নাম্বার 1, ক্রপ লাইভ স্টক অ্যাসোসিয়েশন, অর্থাৎ ক্রপ এবং লাইভ স্টক এই দুটোর অ্যাসোসিয়েশন অনুসারে তার একটা শ্রেণীবিভাগ করা হয়েছে। নাম্বার 2, লেবার অ্যান্ড ক্যাপিটাল ইন্টেন্সিটি। লেবার সেখানকার কি রকম, কি ধরনের লেবার রয়েছে এবং ক্যাপিটাল ইন্টেন্সিটি তার উপর বেস করে তিনি তার শ্রেণীবিভাগটি করেছেন। নাম্বার 3, প্রোডাক্টিভিটি, কি ধরনের প্রোডাকশনটা হচ্ছে, সে ক্রপ বা লাইভস্টক কিভাবে প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্টিভিটির উপর ডিপেন্ড করেও তিনি তার এগ্রিকালচার রিজনের শ্রেণীবিভাগটি বা কনসেপ্টটি জনসম্মুখে নিয়ে আসেন। নাম্বার 4, কনজাম্পশন প্যাটার্ন প্রোডাকশন। তার প্যাটার্ন, কনজাম্পশন প্যাটার্নটা কিরকম হবে, সে প্রোডাকশন কিরকম, তার কনজাম্পশন কিরকম, সেটার উপর ডিপেন্ড করে তিনি শ্রেণীবিভাগটা করেছেন। নাম্বার 5, মেথডস এন্ড টেকনিক ইউজড, কি কি মেথড এবং টেকনিক গুলো ইউজ করা হতো বা হয়। হুইটেলসি স্কিম আউটলাইন দ্য ফলোইং 10 টাইপস অফ এগ্রিকালচার প্র্যাকটিসেস। তিনি 10 রকম এগ্রিকালচার প্র্যাকটিসের কথা বলেছেন, কিন্তু যখন শ্রেণীবিভাগটা করেছিলেন, ক্লাসিফিকেশনটা করেছিলেন, টোটাল তিনি প্রথম 11টি শ্রেণীবিভাগ করেন। কোনো কোনো জায়গায় আমরা 12টি শ্রেণীবিভাগ দেখি, কোনো কোনো জায়গায় আবার 13টি শ্রেণীবিভাগের কথা জেনে থাকি। যেহেতু তিনি বিভিন্ন সময় বিভিন্ন জার্নালে তার এই তথ্যটা বা তার কনসেপ্ট উপস্থাপন করেছিলেন, তাই বিভিন্ন সময় বিভিন্ন রকম, কোনো সময় তিনি 11টার কথা বলেছেন, কোনো সময় 12টার কথা বলেছেন, কোনোটা 13টার কথা বলেছেন। আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে তার 12টি যে তিনি শ্রেণীবিভাগ করেছেন সেই 12টি শ্রেণীবিভাগের উপর আমরা আলোকপাত করব। প্রথমে তার নাম্বার 1 যে শ্রেণীবিভাগটি ছিল সেটা হচ্ছে নোমাডিক হার্ডিং। Nomadic herding, this type of agriculture is found in the arid and semi-arid climate. এটা এরিড এবং সেমি এরিড ক্লাইমেটের মধ্যে কোথায় দেখা যায়, এরিড এবং
সেমি এরিড ক্লাইমেটের মধ্যে এই নোমাডিক হার্ডিং পদ্ধতিতে কৃষিকাজটা দেখা যায়। At present, the nomadic herding regions are found in savanna, Sahara Desert in Africa, Central Asia, Northern Canada, Mongolia, এইসব জায়গাগুলোতে কোথাও কোথাও দেখা যায়, সাভানাতে দেখা যায়, সাহারাতে দেখা যায়, ডিজার্ট ইন আফ্রিকাতে, সেন্ট্রাল এশিয়ায় এবং নর্দার্ন কানাডা, এইসব জায়গাগুলোতে এই নোমাডিক হার্ডিং বা নোমাডিক হার্ডিং পদ্ধতিতে কৃষি কাজগুলো লক্ষ্য করা যায়। এখন তার আগে নোমাডিক হার্ডিং বিষয়টি একটু আমাদের জানতে হবে। নোমাডিক হার্ডিং হচ্ছে এমন একটা পদ্ধতি, এই পদ্ধতি কি করা হয় যে পশুপালক যাযাবর বৃত্তির যে সমস্ত লোকরা তাদের কি করে, তাদের যে পালিত পশুগুলোকে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শিফটিং করে বারবার। যদি আমরা ভারতের উদাহরণ দেখি তাহলে ভারতে মূলত 4 রকমের এই চারটা রেজিয়নে এই নোমাডিক হার্ডিং পদ্ধতির লোকগুলো দেখা যায়। একটা হচ্ছে মাউন্টেন রিজিয়নে দেখা যায়, ডেজার্টে দেখা যায়, ভারতের প্ল্যাটিউ অঞ্চলে দেখা যায়, আর দেখা যায় এই কর্ণাটকে, তারপর অন্ধ্রপ্রদেশ, ওইদিকে তামিলনাড়ু, এইসব এলাকাগুলোতে এই নোমাডিক হার্ডিং পদ্ধতিতে ভারতের কৃষি ব্যবস্থাটা আমরা লক্ষ্য করে থাকি। এখন যদি আমরা পার্বত্য অঞ্চলে নোমাড গুলো সম্পর্কে আলোচনা করি তাহলে দেখবো যে পার্বত্য অঞ্চলে যারা নোমাড রয়েছে সেই পার্বত্য অঞ্চলের নোমাডরা একটা নির্দিষ্ট ঋতুতে কি করে, তারা শিফট করে। যখন শীতকালটা পড়ে, যখন পাহাড়ের উঁচু অংশে বরফ পড়তে শুরু করে, তখন তারা কি করে, তাদের যে গবাদি পশুর দল নিয়ে তারা পর্বতের পাদদেশে নেমে আসে এবং পরবর্তী সময়ে যখন বরফ গলে যায়, নতুন ঘাস গজাতে শুরু করে, তখন তারা তাদের গবাদি পশুপালকগুলোকে নিয়ে আবার তাদের পূর্বের স্থানে ফিরে যায়। অর্থাৎ সিজনাল শিফটিং করে তারা, একটা নির্দিষ্ট সিজনে তারা এক স্থান থেকে অন্য স্থানে শিফটিং করে তাদের গবাদি যে পশুপালকগুলো রয়েছে সেই গবাদি পশুপালকগুলোকে নিয়ে। যদি আমরা ডিজার্ট অঞ্চলে দেখি, ভারতের ডিজার্ট অঞ্চলে থর বা রাজস্থানে যদি দেখি, তাহলে সেখানে আমরা রাইকাস নামক নোমাড দেখব। তারা কি করে, তারা উট, তারপরে ভেড়া, এগুলো পালন করে। আমরা যদি দেখি প্ল্যাটু অঞ্চলের, যেমন মহারাষ্ট্রে ঢাঙ্কার নামে এক শ্রেণীর নোমাড দেখা যায়। তারা সেন্ট্রাল পার্ট অফ প্ল্যাটু অঞ্চলে বসবাস করে এবং যখন অক্টোবর মাস আসে, অক্টোবরের দিকে তারা কি করে, তারা ওয়েস্টের দিকে অর্থাৎ উপকূলের দিকে তারা মুভমেন্ট করে। তাহলে এই নোমাড কি করে, নোমাডরা হচ্ছে একটা নির্দিষ্ট ঋতুতে এক স্থান থেকে অন্য স্থানে কি করে শিফটিং করে তাদের গবাদি পশুপালকগুলোকে নিয়ে। এখানে একটা ছবি দেখানো হয়েছে একজন নোমাডের, তিনি তার গবাদি পশুপালক নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শিফটিং এর একটা ছবি দেখানো হয়েছে। নেক্সট হচ্ছে লাইভস্টক র্যাঞ্চিং। লাইভস্টক র্যাঞ্চিং ইজ আন্ডারটেকেন in the vast prairies of western USA and western Canada, central Mexico, the belt from Venezuela to Argentina, the belt region of South Africa, temperate grasslands of Australia and New Zealand, and the region of to the north of Caspian Sea. এই লাইভস্টক রেঞ্চিং এ কি হয়, যেখানে বৃহৎ অঞ্চল জুড়ে চারণভূমি রয়েছে, বিশেষ করে যেখানে পশু বা গবাদি পশুর জন্য ভালো মানের ঘাস পাওয়া যায়। যদি আমরা ভেল্ট দেখি, যদি আমরা আলফালফা যেসব জায়গাগুলোতে জন্মায়, সে ভেনেজুয়েলাতে দেখি বা মেক্সিকোতে দেখি বা উরুগুয়েতে দেখি, সেই সব জায়গাগুলোতে কিন্তু অনেক জায়গা রয়েছে যেখানে লাইভস্টক র্যাঞ্চিং পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। এখানে আরেকটা ছবি দেখানো হয়েছে লাইভস্টক র্যাঞ্চিং এর। নেক্সট নাম্বার 3, কমার্শিয়াল ডেয়ারি ফার্মিং। Commercial dairy farming type is practiced on the western shore of France. কোথাও কোথাও দেখা যাচ্ছে না ফ্রান্সে, ইউকে, আয়ারল্যান্ড, তারপর গ্রেট লেকস রিজিয়ন এট দ্য নর্থ ওয়েস্ট ইন দ্য ইউএসএ, সাউথ ইস্টার্ন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। মেইনলি ক্যাটেল অ্যান্ড পোল্ট্রি আর রেয়ার্ড। এখানে ক্যাটেল এবং পোল্ট্রি প্রতিপালন করা হয়ে থাকে বেসিক্যালি কমার্শিয়ালাইজেশনের জন্য, অর্থাৎ ব্যবসা করার জন্য এই ডেয়ারি ফার্মিংটা করা হয়। নাম্বার 4, কমার্শিয়াল ক্রপ এন্ড লাইভস্টক ফার্মিং। এই পদ্ধতিতে কি করা হয়, দিস টাইপ অফ এগ্রিকালচার ইজ প্র্যাকটিস ইন টেম্পারেট এন্ড ড্রাই কন্টিনেন্টাল ক্লাইমেট অফ সেন্ট্রাল ইউরোপিয়ান প্লেন and to the east of the Urals
আপ টু লেক বৈকাল, অর্থাৎ উড়াল থেকে বৈকাল পর্যন্ত এই সব জায়গাগুলোতে এই কমার্শিয়াল ক্রপ অ্যান্ড লাইভ স্টক ফার্মিং একটা মিশ্র পদ্ধতির কৃষি ব্যবস্থা, যেটা কমার্শিয়ালাইজেশনের জন্য বা ব্যবসা সংক্রান্ত কাজের জন্য এখানকার কৃষিকাজটা করা হয়ে থাকে। মেজর ক্রপস আর গ্রোন: ওটস, বার্লি, রাই, ফ্লেক্স, পটাটোস অ্যান্ড আদার রুট ক্রপস অ্যান্ড হুইট। ভিনিয়েট আর অলসো ইম্পর্টেন্ট। এইসব ফসলগুলো এখানে কি করা হয়, ফলানো হয়। এখানে একটা মানচিত্র দেখানো হয়েছে যেসব জায়গাগুলোতে এই আমি যে জায়গাটা চিহ্নিত করলাম সেই জায়গায় এই কমার্শিয়াল ক্রপ অ্যান্ড লাইভস্টক ফার্মিংটা মূলত দেখা যায়। Number 5, commercial grain farming. This type of agriculture operation is undertaken in the Great Plains of North America, Uruguay, Argentina, and the Eurasian Middle East. তাহলে এই কমার্শিয়াল গ্রেন ফার্মিংটা কোথায় কোথায় আমেরিকা দেখা যাবে, উরুগুয়েতে দেখা যাবে, আর্জেন্টিনাতে দেখা যাবে। এখানে কি করা হয়, এই বিভিন্ন শস্যগুলো কমার্শিয়ালাইজেশনের জন্য বা ব্যবসার জন্য যাতে ট্রেড করা হয়, সেই ট্রেডের জন্য বা কমার্শিয়াল পারপাসের জন্য এখানকার ফসলগুলো ফলানো হয়ে থাকে। এখানে আমরা কমার্শিয়ালাইজেশনের বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য যদি দেখি তাহলে দেখবো যে এখানে ফার্ম মেকানাইজেশনটা বা কৃষি যান্ত্রিকীকরণ পদ্ধতিটা বেশি অ্যাপ্লাই করা হয়। Number 6, commercial plantation. This type of agriculture activity occurs in Southeast Asia, Sri Lanka, West Africa, South Central Asia, USA. This is distinctly tropical cultivation practice where labor intensity is high. এখানে যে প্লান্টেশন গুলো করা হয় সেই প্লান্টেশন, সে রাবার চাষ হতে পারে বা চা বাগান হতে পারে। এখানে কি করা হয় থাকে, এখানে কমার্শিয়াল পারপাসের জন্য এখানে প্লান্টেশন বা এই বাগিচা কৃষি করা হয়ে থাকে। Number 7, commercial gardening. This type of agriculture takes place in the southern state of USA and in the European countries bordering the Mediterranean Sea. The products include specialized type of agriculture. এখানে বিশেষ কয়েকটি স্পেশাল ক্রপ, যে এগ্রিকালচারাল যে ক্রপ রয়েছে সেই এগ্রিকালচারাল স্পেশালাইজেশন ক্রপ গুলো চাষ করা হয় কি করার জন্য না, ব্যবসা সংক্রান্ত কাজের জন্য এখানকার কৃষিকাজটা করা হয়। আমরা আসবো নাম্বার 8, মেডিটেরিয়ান এগ্রিকালচার। দিস ইজ এ ফেয়ারলি ওয়াইডস্প্রেড এগ্রিকালচার প্র্যাকটিস which take place in European countries bordering the Mediterranean Sea. অর্থাৎ মেডিটেরিয়ানিয়ান সির ভূমধ্য সাগরের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে, যেমন স্পেন, ফ্রান্স, ইটালি, এইসব জায়গাগুলোতে কি করা হয়ে থাকে, এই এগ্রিকালচার প্র্যাকটিসটা করা হয়ে থাকে। এখানে কি এই অঞ্চলটা বৈশিষ্ট্য কি, এখানে 30 ডিগ্রিতে temperature ranges between 30 degree and 40 degree in both the hemisphere, southern in টিপ অফ সাউথ আফ্রিকা অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন অস্ট্রেলিয়া। এখানে কোনো কোনো জায়গায় যেমন সাউদার্ন অস্ট্রেলিয়াতেও এই পদ্ধতিতে করা হয়। তারপরে সাউথ আফ্রিকার কোনো কোনো জায়গাগুলোতেও এই মেডিটেরিয়ান যে এগ্রিকালচার গুলো এখানে কি করা, অলিভ, তারপরে আঙ্গুর, এগুলো চাষ করা হয়ে থাকে। এই মেডিটেরিয়ান রিজিয়নের মধ্যে আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে বৃষ্টিপাতটা শীতকালে দেখা যায়। এখানে যে ম্যাপটি দেখানো হয়েছে, যে আমি যে চিহ্নিত অংশটি করছি সেই চিহ্নিত অংশটির মধ্যে এই সব জায়গাগুলোতে স্পেন, ফ্রান্স, ইটালি, এই ভূমধ্যসাগরীয় রিজিয়ন, যে ভূমধ্যসাগরটি রয়েছে সেই ভূমধ্যসাগরে তার চারদিকে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে এই মেডিটেরিয়ান এগ্রিকালচার প্র্যাকটিস করা হয়। এবার আসবো আমরা শিফটিং কাল্টিভেশন। এটা আমরা এর আগেও অনেকবার পড়েছিলাম। শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তর কৃষি বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই পদ্ধতিতে কৃষিকাজ এখনো পর্যন্ত বহাল রয়েছে। যেমন কি রয়েছে ভারতবর্ষের নর্থ ইস্ট, তারপর উড়িষ্যা, বিহার, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশের কোনো কোনো জায়গায় এই শিফটিং বা স্থানান্তর কৃষি পদ্ধতিতে কৃষিকাজ এখনো পর্যন্ত চালু রয়েছে। তো এই যে কৃষি পদ্ধতিতে, এই কৃষি পদ্ধতি কতগুলো ড্রব্যাক রয়েছে। তো আর বিভিন্ন দেশে এই কৃষি পদ্ধতি বিভিন্ন নামে পরিচিত। কোনো কোনো যেমন ভারতবর্ষে এটাকে ঝুম বলা হয় থাকে, আবার ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এটাকে বলা হয় থাকে লাদাং, শ্রীলঙ্কায় চীনা বলা হয় থাকে, মায়ানমারের তুঙ্গা বলা হয় থাকে, তারপর থাইল্যান্ডের তামড়াই বলা হয় থাকে। বিভিন্ন দেশে বিভিন্ন নামে
এটা পরিচিত। এর কি বলা হয়েছে, দিস ইজ অ্যান আনসাইন্টিফিক, wasteful and inefficient agricultural practices with low productivity in which primitive techniques and rudimentary implementations are used. এটা একটা আনসাইন্টিফিক পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে। কারণ আমরা দেখেছি যে স্থানান্তর কৃষি পদ্ধতি কি করা হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর সেখানকার কি করা হয়, সেখানে যদি যেখানে চাষাবাদ করা হয় সেখানে যেহেতু জমির উর্বরতাটা কমে যায়, তার ফলে সেই জায়গাটা ফেলে দিয়ে অন্য একটা নতুন জায়গায় গাছপালা পুড়ে, সেখানে বন জঙ্গল পুড়ে নতুন করে চাষাবাদের জন্য রেডি করা হয়। তাহলে এটা একটা আনসাইন্টিফিক এন্ড ওয়েস্টফুল। এটা তাতে কি করা হয়, তাতে ওয়েস্টফুল হয়। তারপরে এখানে একদম প্রাচীন পদ্ধতি কৃষি পদ্ধতিটা প্রয়োগ করা হয়। নেক্সট আমরা নাম্বার 10, ইন্টেন্সিভ সাবসিস্টেন্স cultivation. This type is practiced in South and Southeast Asia, mainly in the monsoon region with red and alluvial soil. আমরা এর আগের ক্লাসে ইন্টেনসিভ এবং এক্সটেনসিভ সাবসিস্টেন্স কাল্টিভেশন যখন কলেজ খোলা ছিল তখন এগুলো পড়ানো হয়েছিল। ইন্টেনসিভ কাল্টিভেশন কি, তারপর এক্সটেনসিভ কাল্টিভেশন কি, তো সেগুলো বিশদে আলোচনা করা হয়েছিল। নাম্বার 1, এক্সটেন্সিভ কমার্শিয়াল গ্রেন ফার্মিং। এখানে কি লো ক্রপ প্রোডাক্টিভিটি, ভেরি বিগ ফার্ম, মেকানাইজড ফার্মিং ফর প্রফিট। The region is steppe region of Europe and the prairie region of America. এখানে এক্সটেন্সিভ পদ্ধতি, এখানে কি কি হবে এক্সটেন্সিভ পদ্ধতিতে যে কৃষিকাজগুলো করা হয়ে থাকে, তো সেখানে এক্সটেন্সিভের ক্ষেত্রে কিন্তু এখানে জমি প্রচুর থাকে, ল্যান্ড অনেক বড় থাকে, তার ফলে এখানে ল্যান্ড বড় থাকার জন্য বৃহৎ আকারে কৃষিটা করা হয়ে থাকে। আর আমরা অন্যদিকে যেটা ইন্টেনসিভ দেখেছিলাম, ইন্টেনসিভের ক্ষেত্রে ল্যান্ডের পরিমাণ অল্প থাকে, তো সেখানে অল্প জমির উপর অনেক লোক নির্ভরশীল, তার ফলে এই যেখানে ল্যান্ডের পরিমাণটা কম সেখানে ইন্টেনসিভ পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে, আর যেখানে ল্যান্ডের পরিমাণ অ্যাভেলেবিলিটি বেশি তো সেখানে এক্সটেনসিভ পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। Next, horticulture, number 12, horticulture, intensive agriculture. These type of agriculture region are found around CBD, অর্থাৎ সেন্ট্রাল বিজনেস যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই এলাকার আশেপাশে এই হর্টিকালচার প্র্যাকটিসটা আমরা লক্ষ্য করে থাকি। ভেজিটেবলস এন্ড ফ্রুটস আর গ্রোন ইন দিস রিজিয়ন। মূলত ভেজিটেবল এবং ফ্রুটস এই দুটোর জন্য, তার সঙ্গে আরো অন্যান্য যেসব ফ্লাওয়ার্স রয়েছে তো চাষ করা হয়ে থাকে। সিবিডি কে কেন্দ্র করে সেন্ট্রাল বিজনেস যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টকে তার চাহিদা অনুযায়ী তার চাহিদা পূরণ করার জন্য তাকে ঘিরে যে রেজিয়নটা রয়েছে সেই রেজিয়ন গুলোতে এই হর্টিকালচার কৃষিকাজ করা হয়ে থাকে। টোটাল এই 12টা তার যে এগ্রিকালচার রিজিয়ন সেই এগ্রিকালচার রিজিয়নে ভাগ করা হয়েছে। এখানে একটা মানচিত্র দেখানো হয়েছে ওয়েটলিস এগ্রিকালচার রিজিয়ন, সেখানে রিজিয়ন গুলো দেখানো হয়েছে কোন কোন জায়গাগুলোতে কোন কোন কৃষি পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে সেগুলো। যদি আমরা আরেকবার সামারাইজ করি তাহলে কি দেখবো যে কটা পদ্ধতি দেখলাম আমরা, 12টি পদ্ধতিতে কৃষিকাজ করা হয়েছে। আর কি করা হয়েছে, পাঁচটা তার বেস ধরা হয়েছে। এই 5টা বেসের উপর ডিপেন্ড করে এই কত রকম 12 রকম রিজিয়নে ভাগ করা হয়েছে সারা ওয়ার্ল্ড এর এই এগ্রিকালচার সিস্টেমকে। তাহলে নাম্বার 1 ক্রপ অ্যান্ড লাইভস্টক অ্যাসোসিয়েশন, নাম্বার 2 লেবার অ্যান্ড ক্যাপিটাল ইন্টেন্সিটি, নাম্বার 3 প্রোডাক্টিভিটি, নাম্বার 4 কনজাম্পশন প্যাটার্ন অফ প্রোডাকশন, আর নাম্বার 5 মেথডস অ্যান্ড টেকনিক ইউজ, কি কি পদ্ধতি এবং কি কি টেকনিক ইউজ করা হয় এই কৃষি কাজগুলো করার জন্য। তাহলে এই 5টা বেসকে ধরে এই 5 রকম ভেরিয়েবলকে ধরে টোটাল 12টি রিজিয়নে ভাগ করা হয়েছে সারা পৃথিবীর কৃষি ব্যবস্থাকে।